এখন আমরা দেখব ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্টটা হকের বই থেকে, এবং এই সবগুলো অবজেক্টিভই কুর্মির বই থেকে কালেক্ট করা হয়েছে। তো আমরা প্রথম অবজেক্টিভে দেখব, ফর ট্রান্সপোর্টেশন পারপাস ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট প্রেফারেন্স ইজ টু রোডস। একটা জিনিস আপনারা ট্রান্সপোর্টেশনে যত কিছুই থাকুক না কেন, আপনার বাসার দরজা পর্যন্ত যে জিনিসটা আপনাকে নিয়ে যাবে সেটা হচ্ছে রোডস। রেলওয়ে, এয়ারলাইন, শিপিং, ওগুলো আপনাকে আপনার বাসার দোরগোড়া পর্যন্ত কখনোই নিয়ে যেতে পারবে না। 2 নম্বর অবজেক্টিভটা দেখি, দ্য টার্ম ইউজড ফর মেজর অর ইম্পর্ট্যান্ট রোডস অফ এ কান্ট্রি ইজ কল্ড হাইওয়ে। আমাদের দেশের বা যে কোনো দেশের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে রোড আছে সেটার নাম হচ্ছে হাইওয়ে। 3 নম্বরটা দেখব, এ রোড কানেক্টিং টু টাউন ইজ কল্ড কান্ট্রি রোড। আমরা এটা সংজ্ঞা থেকে জানতে পারি। 4 নম্বরটা দেখব, দ্য পোর্শন অফ এ রোড সারফেস হুইচ ইজ ইউজড বাই ভেহিকুলার ট্রাফিক ইজ নোন অ্যাজ ক্যারিজওয়ে। রাস্তার যে মূল অংশটা দিয়ে গাড়ি চলাচল করে সেটাকে ক্যারিজওয়ে বলা হয়, আর বাড়তি যে অংশটা থাকে সেটাকে শোল্ডার বলা হয়। আর এক্সপ্রেসওয়ে হচ্ছে যে রাস্তায় বিরামহীনভাবে গাড়ি চলবে, কোনো ধরনের বাধা থাকবে না। সো এই অপশনটা খেয়াল করতে হবে, কারণ এখানে অল অফ দিস হবে না, শুধু ক্যারিজওয়ে হবে। আসুন 5 নম্বর অবজেক্টিভটা দেখি, দ্য সিটি রোড হুইচ আর মিন্ট ফর থ্রো ট্রাফিক ইউজুয়ালি অন এ কন্টিনিউয়াস রোড আর নোন অ্যাজ আর্টেরিয়াল স্ট্রিট। কন্টিনিউয়াস রুটে যে গাড়িগুলো চলে সেই স্ট্রিটটাকে বলা হয় আর্টেরিয়াল স্ট্রিট, কারণ আমাদের যেমন শরীরের আর্টারিগুলো খুব ইম্পর্টেন্ট রক্ত সংবহনের জন্য, তেমনই একটি দেশের পরিবহন এবং ট্রান্সপোর্টেশনের জন্য আর্টারি স্ট্রিটগুলো খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর দেখব, দ্য সেন্ট্রাল পোর্শন অফ এ রোড ফর হাই স্পিড ভেহিকলস ইজ নোন অ্যাজ এক্সপ্রেসওয়ে। আমরা আগে বলেছি যে এক্সপ্রেসওয়ে এবং মোটরওয়ে দিয়ে খুবই দ্রুত গতিতে গাড়ি চলে যায় এবং তাদের কোনো বাধার সম্মুখীন হতে হয় না। ক্যারিজওয়ে ইজ প্রোটেক্টেড বাই 1.25 to 2 মিটার ওয়াইড শোল্ডার্স। শোল্ডারের দ্বারা মূলত ক্যারিজওয়েটাকে প্রোটেক্ট করা হয়, কারণ গাড়ি যখন থামতে হয় তখন শোল্ডারের উপর গাড়িগুলো থামে। 8 নম্বর দেখব, দ্য রোডস কানেক্টিং ক্যাপিটাল সিটিস অফ স্টেট ইজ কল্ড স্টেট হাইওয়ে। স্টেট হাইওয়ে বাংলাদেশে নেই, তো ভারতে আছে, কারণ বাংলাদেশে আমরা এক কেন্দ্রিক রাষ্ট্র, তো সংসদ কেন্দ্রিক রাষ্ট্র, তাই আমাদের স্টেটওয়ে নেই। দ্য সেন্ট্রাল রোড অর্গানাইজেশন CRO ওয়াজ সেট আপ ইন 1930। এটা ইন্ডিয়ান একটা কোশ্চেন। 10 নম্বরটা দেখব, ফর দ্য ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোডস দ্য রিকমেন্ডেড ক্যাম্বার ইজ 1/30 to 1/48। ক্যাম্বার হচ্ছে যে আপনার যে ঢালটা থাকে রাস্তার মূল অংশ থেকে শেষের দিক পর্যন্ত যে ঢালটা থাকে সেটা ক্যাম্বার বলা হয়। আর ক্যাম্বারের দ্বারাই রাস্তাটা প্রোটেক্টেড থাকে, কারণ বৃষ্টিপাত হলে ক্যাম্বার দ্বারা পানিটা সাইডে চলে যায় এবং রাস্তাটা সবসময় শুষ্ক থাকে। 11 নম্বর দেখব, দ্য ক্যাম্বার ফর দ্য ড্রেনেজ অফ দ্য সারফেস ওয়াটার ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই ট্রেসাগেট। এটি নিয়ে আমরা একটু আলোচনা করলাম। 12 নম্বরটি দেখব, দ্য টপ অফ দ্য গ্রাউন্ড অন হুইচ দ্য ফাউন্ডেশন অফ দ্য রোড রেস্ট ইজ কল্ড সাবগ্রেড। রাস্তার মূলত সাবগ্রেডের উপরেই বসে থাকে এবং এটি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। দ্য ফাউন্ডেশন অফ এ রোড ইজ অলসো কল্ড সোলিং বেস, আইদার এ অর বি, নান অফ দিস। আইদার এ অফ বি হবে আনসার। এই কোশ্চেনগুলো একটু ট্রিকি হয়, তারপরেও খেয়াল রাখতে হবে, যদি আপনার কাছে মনে হয় একটা বা দুইটা যে কোনো অপশন যদি হয় তাহলে সবসময় আইদার এ অর বি দাগানোর চেষ্টা করবেন, আর যদি আপনার একদমই ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে যেটা উত্তর মনে হবে সেটাই দাগাবেন। দ্য সুপার স্ট্রাকচার অফ এ রোড ইজ কল্ড ওয়ারিং লেয়ার, ওয়ারিং কোর্স, রোড সারফেস, এনি অফ দিস। যে কোনো একটা বললেই হবে, সবগুলোর দ্বারা একই জিনিস বোঝানো হচ্ছে। দ্য থিকনেস অফ বেস ইন ইজ নো কেস শুড বি মোর দ্যান 30 সেন্টিমিটার। রাস্তার বেসটা অবশ্যই 30 সেন্টিমিটারের বেশি হবে, যে কোনো রাস্তাই হোক, ফ্লেক্সিবল পেভমেন্ট হোক, রিজিড পেভমেন্ট হোক বা যে কোনো ধরনের পেভমেন্ট হোক। 16 নম্বরটি দেখব, দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য রোড সারফেস ইজ কল্ড ক্রাউন। ক্রাউন দ্বারা মূলত মুকুট বোঝায়, মুকুট আমরা মাথায় পরি, তেমনি রাস্তার মাঝখানে যে সবচেয়ে উঁচু অংশটা থাকে সেটাকে ক্রাউন বলা হয়। 17 নম্বর দেখব, দ্য রোড সারফেসিং শুড বি ইম্পারভিয়াস, ডিউরেবল, স্টেবল, অল অফ দিস। কারণ হচ্ছে একটা রোডের এই সব ধরনেরই ক্ষমতা থাকতে হবে। 18 নম্বরটা দেখব, দ্য স্লোপ অফ দ্য লাইন জয়নিং দ্য ক্রাউন অ্যান্ড দ্য এজ অফ দ্য রোড সারফেস ইজ নোন অ্যাজ ক্রসফল, ক্রস স্লোপ, ক্যাম্বার, এনি অফ দিস। আমরা যে কোনো তিনটা যে কোনো একটাই বলতে পারি, তাই উত্তরটা হবে এনি অফ দিস। 19 নম্বর দেখব, ইনস্ট্যান্টলি রেলফল, যেখানে কম বৃষ্টিপাত হয়, দ্য ক্যাম্বার প্রোভাইড উইল বি লেটার। তার মানে হচ্ছে যেখানে খুব বৃষ্টিপাত কম হয় সেখানে খুব বেশি ক্যাম্বার দেওয়ার প্রয়োজন হয় না, কারণ পানি যে চলে যাবে এরকম বেশি পানি থাকে না। অন কাঙ্কার রোড দ্য ক্যাম্বার জেনারেলি প্রোভাইড ইজ 1/24 to 1/30। এটা মুখস্থ রাখতে হবে। আর ওয়াটার বার্ন ম্যাকাডামের ক্ষেত্রে হচ্ছে 1/30 to 1/48। আমরা দেখতে পাচ্ছি বি নম্বর অপশনটা হচ্ছে ওয়াটার বার্ন ম্যাকাডামের জন্য। এবার আমরা 21 নম্বরটা দেখব, দ্য শেপ অফ দ্য ক্যাম্বার প্রোভাইডেড ফর সিমেন্ট কংক্রিট পেভমেন্ট ইজ স্ট্রেট লাইন। আমরা জানি যে সিমেন্ট কংক্রিট রোডগুলো সবসময় সমান হয় এবং এটাতে ক্যাম্বার দেওয়া হয় না, কারণ হচ্ছে সিমেন্ট কংক্রিট রোডে পানি জমলে কোনো সমস্যা হয় না, পানিতে সিমেন্ট কংক্রিট আরও শক্তিশালী হয়। দ্য ক্যাম্বার রিকমেন্ডেড ফর দ্য ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড ইজ 1/30 to 1/48। মুখস্থ রাখতে হবে এটা। 23 নম্বরটা হচ্ছে, দ্য ক্যাম্বার অফ রোড শুড বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ড্যাশ দ্য
লঙ্গিটিউডাল গ্রেডিয়েন্ট, 1/2 অফ দ্য লঙ্গিটিউডাল গ্রেডিয়েন্ট, এটা মুখস্থ রাখতে হবে। 24 নম্বরটা আমরা দেখবো, দ্য রাইজিং অফ আউটার এজ অফ দ্য রোড অ্যাবভ দ্য ইনার এজ অফ দ্য রোড ইজ কল্ড সুপার এলিভেশন, ক্যান ব্যাঙ্কিং, অল অফ দিস। এটা খুবই ইম্পর্টেন্ট, রাস্তার ক্ষেত্রে ব্যাঙ্কিং বা সুপার এলিভেশন নিয়ে খুব প্রশ্ন হয়, প্রিলি, রিটেন, ভাইভা সব জায়গাতেই প্রশ্নটা হয়। সো এটা খুব ভালোভাবে একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে রাখতে হবে। 25 নম্বরটা দেখবো, দ্য রেট অফ রাইজ অ্যান্ড ফল অফ দ্য রোড সারফেস অ্যালং ইটস লেন্থ ইজ কল্ড গ্রেডিয়েন্ট। রাস্তার যে উঁচু নিচু হওয়ার যে প্রবণতা সেটাকে কী বলা হয়? গ্রেডিয়েন্ট বলা হয়। দ্য ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন ইজ গিভেন বাই ভি স্কোয়ার বাই 127। এটা আমাদের বইয়ে আছে, আমরা সরাসরি সূত্রটা মুখস্থ রাখবো কারণ এটার অঙ্ক আমরা করেছি। 27 নম্বরটা দেখবো, দ্য ম্যাক্সিমাম রেট অফ সুপার এলিভেশন ইজ ই ভি স্কোয়ার বাই 225 আর, এটাও সূত্র মুখস্থ রাখতে হবে। 28 নম্বরটা দেখবো, দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট অফ হিল। পাহাড়ি রাস্তায় সবচেয়ে ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট উঁচু নিচু হওয়ার একটা হার থাকে, এর বেশি উঁচু নিচু হওয়া যাবে না, সেটা হচ্ছে 1/15। দ্য ভ্যালু অফ রুলিং গ্রেডিয়েন্ট ইন প্লেন as recommended by Indian Road of Congress সেটা হচ্ছে 1/30। রুলিং গ্রেডিয়েন্টটা প্লেন রাস্তা হবে 1/30। 30 নম্বর দেখবো, দ্য ভ্যালু অফ রুলিং গ্রেডিয়েন্ট ইন হিলস রিকমেন্ডেড বাই ইন্ডিয়ান। পাহাড়ি রাস্তার রুলিং গ্রেডিয়েন্ট কত হবে? পাহাড়ি রাস্তার রুলিং গ্রেডিয়েন্ট হবে 1/20। এক্সেপশনাল গ্রেডিয়েন্ট শুড নট বি প্রোভাইডেড এট এ লেন্থ অফ মোর দ্যান 100 মিটার। এক্সেপশনাল কোনো গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না 100 মিটারের বেশি জায়গাতে। 32 নম্বর দেখবো, দ্য স্টপিং সাইড ডিস্টেন্স ইজ দ্য সাম অফ দ্য রিয়াকশন ডিস্টেন্স অ্যান্ড ব্রেকিং ডিস্টেন্স, আমরা সূত্র থেকে জানি। 33 নম্বর দেখবো, দ্য স্টপিং সাইড ডিস্টেন্স ডিপেন্ডস আপন দ্য রিয়াকশন টাইম, ব্রেকিং টাইম, স্পিড অফ দ্য ভেহিকল। এই তিনটা বিষয়ের উপরই স্টপিং সাইড ডিস্টেন্সটা নির্ভর করে, কারণ হচ্ছে আপনার যে ড্রাইভার করছে তার রিয়াকশন, ব্রেকিংয়ের ইফিসিয়েন্সি, ব্রেক ধরতে কত সময় লাগে, গাড়ির স্পিড কেমন ছিল, সবগুলোর উপর নির্ভর করে। 34 নম্বর দেখবো, দ্য রিয়াকশন টাইম অফ এ ড্রাইভার ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজেস অফ স্পিড। গাড়ির যত দ্রুততে চলবে তার রিয়াকশন দিতে তত বেশি সময় লাগবে, কারণ হচ্ছে যে একটা জিনিস হঠাৎ করে দেখলে সেটা অনেক স্পিড থাকে, গাড়িটা থামতে একটু সময় লাগে, সো এটা ডিক্রিজেস হবে। 35 নাম্বার দেখবো, দ্য স্টপিং সাইড ডিস্টেন্স ইজ অলওয়েজ লেস দেন ওভারটেকিং সাইড ডিস্টেন্স। স্টপিং সাইড ডিস্টেন্স সবসময় ওভারটেকিং সাইড ডিস্টেন্স থেকে কম হবে। এ ট্রানজিশনাল কার্ভ ক্যান বি এ কম্পাউন্ড কার্ভ। ট্রানজিশনাল কার্ভের আমরা চিত্রগুলো দেখলে আমরা বুঝবো যে ট্রানজিশন কার্ভটা হচ্ছে এটা কম্পাউন্ড কার্ভ। দ্য শেপ অফ ভার্টিক্যাল কার্ভ ইজ প্যারাবোলিক। এটা আমরা যে ট্রানজিশন কার্ভের যে চিত্রটা সেই চিত্রটা দেখলে আমরা খুবই ইজিলি বুঝতে পারবো। ইন কেস অফ কিউবিক স্পাইরাল দ্য পোলার গ্রেডিয়েন্ট অফ অ্যাঙ্গেল মে বি এজিউম ইকুয়াল টু 5/3। এখানে দেখো একটা জিনিস হচ্ছে কিউবিক বলা আছে, কিউবিক বলাতে হয়তো আমরা মনে রাখার জন্য এভাবে কিউবিক বলায় আমরা 5/3 হবে আনসার। তারপরে উত্তরটা আমরা মুখস্থ রাখবো। দ্য টাইপ অফ ট্রানজিশন কার্ভ রিকমেন্ডেড বাই আইআরসি হচ্ছে কিউবিক স্পাইরাল। কিউবিক স্পাইরালটা খুব বেশি রিকমেন্ডেড করা হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ট্রানজিশন কার্ভ। কম্পাউন্ড কার্ভটা ট্রানজিশন কার্ভ নয়। 41 নম্বর দেখবো, এ লেমিনাস স্কেট ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট ফর দ্য ভ্যালি কার্ভস। আমাদের পাহাড়ের উঁচু নিচু জায়গায় সবচেয়ে বেশি যে রাস্তাটা ইউজ করা সেটা হচ্ছে লেমিনাস স্কেট। অ্যালাইনমেন্ট অফ এ রোড ইজ ফাইনালি ডিসাইডেড অন দ্য বেসিস অফ ফিল্ড সার্ভে। রাস্তার অ্যালাইনমেন্টটা কী হবে সেটা ফিল্ড সার্ভে ছাড়া কখনোই নির্ধারণ করা যায় না। দ্য লঙ্গিটিউডাল লেভেলস ইজ ডিটেইলড সার্ভে অফ এ হিল রোড শুড বি টেকেন 10 মিটার ইন্টারভেল। 10 মিটার পরপরই সার্ভে করার সময় নিতে হবে, কারণ হচ্ছে যে পাহাড়ের উঁচু নিচু হওয়ার জিনিসটা খুব দ্রুত চেঞ্জ হয়। এ টেরেন উইথ ক্রস স্লোপ লেস দেন 10% ইজ কল লেভেল টেরেন। 10% নিচে যদি তার ক্রস স্লোপ হয় তাহলে সেটাকে আমরা লেভেল টেরেন বলবো। রোলিং টেরেন ইজ এ টেরেন হুইচ ক্রস স্লোপ ইজ 10 to 25%। যখন কোনো টেরেনের ক্রস স্লোপটা 10 থেকে 25% তখন সেটাকে আমরা রোলিং টেরেন বলবো। এ কার্ভ এট দ্য রিচ অফ দ্য হিল হ্যাভিং এ কনভেক্স শেপ ইজ কল্ড সেলেন্ট কার্ভ। এটা মুখস্থ রাখতে হবে। দ্য উইথ অফ দ্য ক্লাস 9 রোড, মানে 9 নম্বর রোডের যে ক্লাস আছে সেটার উইথটা হবে 6 মিটার। আমরা এখানে রাস্তার চিত্র দেখলে বইয়ে আসে সরাসরি এখানে দেখা যাবে 6 মিটার তার উইথ হয়। ক্লাস 9 রোডস আর ডিজাইন টু ক্যারি 3 টন ভেহিকল। ক্লাস 9-এ যে রোডগুলো তৈরি করা হয় সেগুলো 3 টন পর্যন্ত ভারী যানবাহন বহন করতে পারে। দ্য উইথ অফ দ্য ক্লাস 5 রোড ইজ 5 to 4.9 মিটার। তো এই রেঞ্জের মধ্যেই ক্লাস 5-এর রোডগুলোর উইথটা হয়ে থাকে। 50 নম্বর দেখবো, ইন দ্য ইনিশিয়াল স্টেজ অফ কনস্ট্রাকশন অফ এ হিল রোড, পাহাড়ি রাস্তা তৈরি করার সময় নো কার্ভ শুড হ্যাভ রেডিয়াস লেস দেন 30 মিটার। কোনো কার্ভ দেওয়া যাবে না যেটার রেডিয়াস 30 মিটারের কম হয়। দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন অন হিল রোড শুড নট এক্সিড 10%। সুপার এলিভেশনগুলো 10% বেশি দেওয়া যাবে না, কারণ গাড়ি পাহাড় থেকে ছিটকে পড়ে যায়, পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে যেতে পারে সেই জন্য। এরপর আমরা 52 নম্বর দেখবো, ইন স্নো বাউন্ড সেকশন, যেখানে মানে স্নো পড়ে তুষারপাত হয়, সেখানে দ্য সুপার এলিভেশন অফ দ্য রোড শুড নট বি মোর দেন 7%। কারণ স্নো পড়লে রাস্তাটা আরও পিচ্ছিল হয়ে যায়, ব্রেক এফিসিয়েন্সি কমে যায়, তাই সেখানে 7%-এর বেশি কখনোই দেওয়া যাবে না সুপার এলিভেশন। 53 নম্বর দেখবো, এ ওয়াল কনস্ট্রাক্টেড টু রিটেন দ্য আর্থ ফ্রম স্লিপেজ অন দ্য হিল সাইড অফ দ্য রোডওয়ে ইজ কল্ড ব্রেস্ট ওয়াল। মূলত যে পাহাড়টাকে যে রিটেনিং ওয়ালটা ধরে রাখে সেটাকে ব্রেস্ট ওয়াল বলা হয়। ব্রেস্ট ওয়াল বলতে হচ্ছে যেমন আমাদের মানে ব্রেস্টের মতো করে এটা পুরো প্রোটেক্ট করবে, মানে একদম আটকিয়ে রাখবে ওইটাকে, যাতে সে রাস্তার উপর ঢালটা পড়ে না যায়। দ্য থিকনেস অফ দ্য পারফেক্ট ওয়াল অন দ্য ভ্যালি সাইড অন দ্য রোডওয়ে ইজ ইউজুয়ালি কিপড এট 60 সেন্টিমিটার। এটা মুখস্থ মান মনে রাখতে হবে। দ্য হাইট অফ দ্য পারফেক্ট ওয়েল ইজ ইউজুয়ালি কিপড এট 75 সেন্টিমিটার অ্যাবভ দ্য বাম লেভেল। যে
যে ভাঙাটা থাকে বার্ম বলে যেটাকে, একটা ইয়া থাকে, পোর্শন থাকে, সেই পোর্শনের উপর সবসময় 75 সেন্টিমিটার হতে হবে। এ সিমেন্ট গ্রাউন্ডেড রোড ইজ এ এক্সাম্পল অফ সেমি রিজিড পেভমেন্ট। যদি সিমেন্ট গ্রাউন্ডেড রোড তৈরি করা সেটা হচ্ছে সেমি রিজিড পেভমেন্ট। দ্য স্ট্রাকচার অফ এ রোড ইজ কম্পোজড অফ সাবগ্রেড, সাববেস, বেস। রাস্তার এই 3টা পার্টি থাকে, এগুলো তাছাড়া ওয়েরিং সার্ফেস থাকে, সেগুলো আমরা কনসিডার দেখবো, তাই উত্তর হবে অল অফ দিস। 18 নম্বর দেখবো দ্য সাববেস কোর্স ইজ প্লেস ইমিডিয়েটলি অ্যাবভ দ্য সাবগ্রেড। সাবগ্রেডের পরের সাথে সাথে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সাববেস। দ্য মিনিমাম থিকনেস অফ দ্য বেস অফ এ ফ্লেক্সিবল পেভমেন্ট ইজ কিপড এস 10 সেন্টিমিটার। ফ্লেক্সিবল পেভমেন্টের বেসটা কত হবে? 10 সেন্টিমিটার হবে। দ্য ডেপথ অফ রিনফোর্সমেন্ট বিলো দ্য সার্ফেস অফ দ্য পেভমেন্ট ইজ কিপড ইস 50 মিলিমিটার। এটা হচ্ছে রিজিড পেভমেন্টের ক্ষেত্রে। রিজিড পেভমেন্ট আমরা জানি রিনফোর্সমেন্ট ইউজ করতে হয়, তাই সেখানে 50 মিলিমিটার থাকতে হবে। দ্য জয়েন্টস প্যারালাল টু দ্য সেন্টার লাইন অফ দ্য রোড দ্য দে কল লঙ্গিটিউডাল জয়েন্টস। রাস্তার আমরা যখন দেখবো রিজিড পেভমেন্ট আছে, রিজিড পেভমেন্টগুলো রাস্তার আড়াআড়িভাবে যে লঙ্গিটিউডাল জয়েন্ট দেওয়া হয়, সেটা ফোম দিয়ে দেওয়া হয় বা বিভিন্ন জিনিস দেওয়া হয়। বিশেষ করে কুমিল্লা এবং কুমিল্লা বিশ্ব রোড, তাছাড়া ঢাকার বিভিন্ন রাস্তাগুলো, যে এলাকার ভিতরে যে রাস্তাগুলো, সেগুলো রিজিড পেভমেন্ট করা হয়েছে, সেখানে আপনি এই জয়েন্টগুলো দেখতে পাবেন। দ্য লঙ্গিটিউডাল জয়েন্টস আর প্রোভাইডেড হোয়েন দ্য উইথ অফ দ্য রোড ইজ মোর দ্যান 4 মিটার। এটা মুখস্থ হবে। দ্য ট্রান্সভার্স জয়েন্টস মে বি হ্যাভ এ এক্সপানশন জয়েন্ট, কন্ট্রাকশন জয়েন্ট, র্যাপিং জয়েন্ট, অল অফ দিস। কারণ যে জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টগুলো হয় তাপমাত্রার কারণে বেড়ে যায় বা সংকুচিত হয়ে যায়, তো সবগুলোর কারণে তাই অল অফ দিস হবে। ট্রান্সভার্স কনস্ট্রাকশন জয়েন্টস রিলিভ টেন্সাইল স্ট্রেস ইন দ্য কংক্রিট। এটাও মুখস্থ রাখতে হবে। দ্য প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি অফ এ হাইওয়ে ইজ লেস দেন দ্যাট অফ পসিবল ক্যাপাসিটি। প্র্যাকটিক্যাল আমরা আসলে যেরকমভাবে ভাবে ডিজাইন করি ওইরকম পরিমাণ গাড়ি আসলে রাস্তাগুলো নিতে পারে না, তার থেকে অনেক কম নিতে পারে, তাই বাস্তবে অবশ্যই কম গাড়ি সেই রাস্তাটা নিতে পারে, যতটুকুর জন্য আমরা ডিজাইন করছি। দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ এ ভেহিকল অ্যাজ ইট পাসেস এ পয়েন্ট ইন এ হাইওয়ে ইজ নোন এজ স্পট স্পিড। একটি বিন্দুতে যখন একটি গাড়ি যত দ্রুত যাবে সেই বিন্দুতে যে স্পিডটা সে অ্যাচিভ করে সেটাকে স্পট স্পিড বলা হয়। The average speed maintained by the vehicle over a particular stretch of a road while the vehicle is in motion known as running speed. নর্মালি একটা পোর্শন দিয়ে যখন গাড়িটা যায় যে পরিমাণ স্পিডটা সে অ্যাচিভ করে সেটাকে রানিং স্পিড বলা হয়। The anoscope is used to determine spot speed. Anoscope একটা যন্ত্র যেটাতে স্পট স্পিড নির্ধারণ করা হয়। The number of vehicle passing at a point of the highway in unit time is known as traffic capacity. এটা হচ্ছে ট্রাফিক ক্যাপাসিটির সংজ্ঞা। এখানে অল অফ দিস হবে না, সুতরাং ভালোভাবে প্রশ্নটা পড়বেন এবং অপশনগুলো যাচাই করবেন। The traffic maneuver means ডাইভার্জিং, মার্জিং, ক্রসিং। মানে ট্রাফিক মেনুবার দ্বারা বুঝাচ্ছে গাড়ি আসতেছে, যাইতেছে, ক্রস করতেছে, সব কিছুই। দ্য ট্রাফিক সেন্সার্স ইজ ক্যারিড আউট টু স্টাডি স্পিড অ্যান্ড ডিলে, ট্রাফিক ভলিউম, রোড পার্কিং, অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন। ট্রাফিক সেন্সার্স এই জিনিসটা মূলত করা হয় রোড পার্কিংয়ের জন্য। 72 নম্বর দেখবো এ কমপ্লিট সিগন্যাল টাইম সাইকেল কনস্টিটিউটস রেড টাইমিং, ইয়েলো টাইমিং, গ্রিন টাইমিং। আমরা জানি রাস্তায় যে ফুল একটা সাইকেল থাকে, লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি জ্বলা, সেটা পুরোটা মিলে একটা সাইকেল, তাই অল অফ দিস হবে আনসার। 73 নম্বর দেখবো ইন কেস অফ মাল্টি-লেন রোড ওভারটেকিং ইজ জেনারেলি পারমিটেড ফ্রম বোথ সাইড। যদি অনেক বড় লেনের হয়, যেমন 5-6টা লেন আছে, তাহলে বোথ সাইড থেকেই ওভারটেকিং করা যায়। কিন্তু নর্মালি যদি এক সাইড হয়, মানে খুব দুইটা বেশি লেন না হয়, তাহলে আমরা শুধুমাত্র ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবো, বাম দিক দিয়ে ওভারটেক করা নিষিদ্ধ। ডেড স্লো ইজ এ রেগুলেটরি সাইন। এটা হচ্ছে বিভিন্ন ধরনের সাইনের ক্লাসিফিকেশন। লেভেল ক্রসিং সেটা হচ্ছে একটা ওয়ার্নিং সাইন। এন্ড অফ স্পিড লিমিট এটা দিয়ে বোঝানো হয় একটা ইনফরমেটরি সাইন। বিভিন্ন ধরনের সাইন আছে, আপনি যে কোনো বইয়ের লাস্টের দিকে এগুলো পেয়ে যাবেন বা গুগল করলেও আপনি সেটা খুব সহজেই বের করতে পারবেন। এর রোড সাইন ইজ জেনারেলি ইনস্টল অ্যাবভ দ্য গ্রাউন্ড এট এ হাইট অফ 2.75 মিটার থেকে 2.8 মিটার। এরকম উপরে দেওয়া হয় যাতে বড় গাড়ি হলেও সেই উচ্চতাটা থেকে সেই জিনিসটা দেখতে পারে। এখন আমরা দেখবো দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ভেহিকলস ক্যান বি পার্ক ইন প্যারালাল পার্কিং। সবচেয়ে বেশি গাড়ি পার্ক করা যায় প্যারালাল পার্কিং, কারণ প্যারালাল পার্কিংয়ে রাস্তার সবচেয়ে বেশি অংশটা ব্যবহার করা যায়। ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পার্ক করা যায়, কিন্তু সেখানে আসলে সম্পূর্ণভাবে ব্যবহার করা যায় না, তাই প্যারালাল পার্কিং সবচেয়ে বেশি গাড়ি পার্ক করা যায়। দ্য কালার লাইট ইউজ ফর ভিজিবিলিটি ডিউরিং ফগ ইজ ইয়েলো। হলুদ আলোটা আসলে মূলত যখন কুয়াশা থাকে তখন ব্যবহার করা হয়, কারণ হলুদ আলোর দর্শন সবচেয়ে বেশি, আমরা অনেক দূর থেকে হলুদ আলো দেখতে পারি, তাই হলুদ আলোটা ব্যবহার করা হয়। দ্য লেন্থ অফ এ সাইড ওয়ার্নিং সাইন রোড is 45 সেন্টিমিটার। যে লেন্থ অফ দ্য ওয়ার্নিং সাইনটা ব্যবহার করা হয় সে সাইনটার হাইট হচ্ছে 45 সেন্টিমিটার। জর্জ স্টেফেন্স সাকসিডেড ইন রানিং দ্য ফার্স্ট ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড 1825। 1825 সালেই প্রথম সাকসেসফুলভাবে একটি ট্রেন চালনা করা হয়, সেই ট্রেন চালনা করেন জর্জ স্টিফেনসন। দ্য রেলওয়ে স্ট্রিম অফ ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আন্ডার এ সিগন্যাল ম্যানেজমেন্ট। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেল দৈর্ঘ্য হচ্ছে ইন্ডিয়ার। বাংলাদেশের রেল দৈর্ঘ্যটাও দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন, গুগল করলেই পেয়ে যাবেন বা বিভিন্ন বইও থাকে। দ্য ব্রড গেজ ইজ 1.676। ব্রড গেজের উইথ হচ্ছে 1.676 আর 1 মিটার হচ্ছে মিটার গেজ। মিটার গেজ মানে হচ্ছে 1 মিটার, ব্রড গেজ মানে হচ্ছে 1.676 মিটার। 84 নম্বরটা দেখবো ফর দ্য মেইন সিটিজ অ্যান্ড দ্য রুট অফ দ্য ম্যাক্সিমাম ইন্টারসিটিজ দ্য টাইপ অফ দ্য গজ এডপ্টেড ইজ ব্রড গজ। মূলত ব্রড গজটা ইউজ করা হয় কারণ হচ্ছে ব্রড গজে আপনার গাড়ির ক্যারির ক্ষমতা অনেক বেশি থাকে এবং বড় বড় শহরগুলোতে ব্রড গেজ ইউজ করা। কিন্তু বাংলাদেশে আসলে মূলত রাজশাহী, দিনাজপুর ওই অঞ্চলগুলোতে ব্রডগেজ ইউজ করা হয়। ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট এই অঞ্চলগুলোতে সবসময় মিটার গেজ ইউজ করা হয়। তারপরেও কিন্তু ঢাকা, চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, তারপর এখানে যে কোনো কারণে হোক ব্রডগেজ ইউজ করা হচ্ছে না, হয়তো কাজ চলতেছে, সামনে আসবে। ফর দ্য ডেভেলপমেন্ট এরিয়া দ্য টাইপ অফ দ্য গজ অ্যাডপ্টেড ইজ
মিটার গজ। আনডেভেলপড এরিয়াতে আসলে মিটার গজ ব্যবহার করা হয়, কিন্তু মূলত সিলেট এবং চট্টগ্রামকে আসলে আমরা আন্ডার ডেভেলপড এরিয়া বলতে পারি না, যে তারপরে সেখানে মিটার গজ ইউজ করা হচ্ছে। ইন ইন্ডিয়া দ্য ব্রড গজ ট্রেক দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য লোডেড গুড ওয়াগন, মানে হচ্ছে যে ব্রড গেজে যে আপনার যে ট্রেনটা থাকবে, ট্রেনের বগিটা থাকবে, তার সর্বোচ্চ হাইট হবে 4.72 মিটার। এখন চলে আসুন 87 নাম্বার দেখবো, দ্য রেজিস্ট্যান্স অফ এ ট্রেন ইজ ডিউ টু স্পিড গ্রেডিয়েন্ট কার্ভ অল অফ দিস। আসলে ট্রেনে অনেক রেজিস্ট্যান্স থাকে, কারণ ট্রেনটা খুব স্মুথলি চলে না, বাধাগুলো থাকে। বাধাগুলোর মূল কারণ হচ্ছে স্পিডের কারণে বাধা পায়, গ্রেডিয়েন্টের কারণে বাধা পায়, কার্ভেগুলোর কারণে বাধা পায়। ট্র্যাকটিভ ফোর্স ডিউ টু দ্য ইঞ্জিন পুলস দ্য ট্রেন ইট ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ট্রেন। ট্রেন আসলে নিজেকে থামিয়ে রাখার জন্য যে পরিমাণ রেজিস্ট্যান্স ইউজ করে, ট্রেনের ইঞ্জিন কিন্তু সেই ব্যাগেই তাকে টানে, সেই ব্যাগে টানে বলেই ইঞ্জিনের ক্ষমতার দ্বারা ট্রেনটি সামনের দিকে যায় এবং তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে। দ্য উইথ অফ দ্য টপ পোর্শন অফ এ ফ্ল্যাট ফুটেড রেল ইজ 66.67 মিলিমিটার। এটা মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় খুব বেশি আসে। দ্য লার্জেস্ট ডাইমেনশন অফ দ্য রেল সেকশন ইজ হাইট। একটা রেল মানে রেলের যে পাতটা, সেই পাতের সবচেয়ে বড় সেকশন হচ্ছে তার হাইটটা। আমেরিকাতে যে দ্য রেল ইউজড আর 30 মিটার লং, যে রেলগুলো ইউজ করা হয় সেই পাতগুলো প্রায় 30 মিটার লং হয়। দ্য জয়েন্ট জেনারেলি নট ইউজ ইন ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলে যে জয়েন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে ব্রিজ জয়েন্ট। ইন সাপোর্টেড রেল জয়েন্ট বোথ অফ দ্য এন্ডস অফ দ্য অ্যাডজয়িং রেলস আর সাপোর্টেড অন দ্য সিঙ্গেল স্লিপার। আসলে সিঙ্গেল স্লিপারের দুই পাশেই হুক দ্বারা আপনার যে ইয়াগুলো আটকানো থাকে, যেমন পাতগুলো আটকানো থাকে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, যারা ট্রেনে জার্নি করেন তারা এটা বুঝতে পারবেন। ইন দ্য কর্নিং অফ হুইল, কর্নিং অফ হুইল মানে হচ্ছে কি ট্রেনের চাকার ক্ষয় হয়ে যাওয়া। দ্য হুইলস আর গিভেন ইন স্লোপ অফ 1/20। আর সবসময় দেখবেন ট্রেনের চাকাগুলো কিন্তু একদম সমান থাকে না, এটা একটু বাঁকানো থাকে। এই বাঁকানোর মানটা হচ্ছে 1/30, কারণ এই বাঁকানো থাকার কারণে ট্রেনটা তার জায়গায় বসে থাকে, নাহলে ট্রেনটা তার জায়গায় বসে থাকতে পারতো না। The rails are laid without bending at flat curves where the degree of the curve is less than 3 degree. এটা খুব মুখস্থ রাখতে হবে। Creep is the longitudinal movement of rail, কারণ হচ্ছে রেল যখনই ফেল করে, কারণ হচ্ছে খুব বেশি প্রেশার চলে আসলে রেলের লোহা তো, তাই লংগিটিউডালভাবে সেখানে ক্রিপ হয়, সেটা ভেঙে যায়, সেটা এখানে বলা হয়েছে। 97 দেখবো, দ্য গজ ইজ ওয়াইডেন্ড অন দ্য কার্ভস মোর দ্যান 4.5 ডিগ্রি কার্ভেচার। কারণ হচ্ছে যে যেখানে গজগুলো আসলে একটু চড়া করে দেওয়া হয় যখন সেখানে কার্ভ থাকে, কারণ এটা ট্রেনের জন্য রিস্কি হয়ে যায়। 98 দেখবো, দ্য গজ শুড বি 6 মিলিমিটার স্ল্যাক ফর কার্ভস অফ মোর দ্যান 438 মিটার। 6 মিলিমিটার স্ট্যাক হবে, এটা মুখস্থ করতে হবে। দ্য লংগিটিউডাল মুভমেন্ট অফ দ্য রেল অফ এ ট্রেক ইজ টেকনিক্যালি নোন এজ ক্রিপিং। সমস্যা হয় কি, যখন খুব জোরে একটা ট্রেন ব্রেক করে, যখন ট্রেন পাত বরাবর যায়, তখন কী হয়, সে ট্রেনের পাতগুলোর ক্ষয় করে ফেলে, সেটা ক্রিপিং বলে। এটা হচ্ছে লংগিটিউডাল মুভমেন্ট, মুখস্থ রাখতে হবে। দ্য অ্যাডজাস্টমেন্ট অফ দ্য রেল ইউজুয়ালি নিডেড হোয়েন ক্রিপ এক্সিড 150 মিলিমিটার। রেলগুলো আবার পুনরায় ঠিক করতে হয় যদি 150 মিলিমিটার বেশি ক্রিপ সৃষ্টি হয়। দ্য ফ্লো অফ রেল মেটাল ডিউ টু অ্যাবনর্মালি হেভি লোড ইজ কল্ড ওয়ারিং অফ রেল। এটা হচ্ছে যে রেলের যে ধাতুগুলো যদি ক্ষয় হয়ে যায় সেটাকে আমরা ওয়ার অফ রেলস বলবো। দ্য বেস্ট উড ফর স্লিপার ইজ টিক। আমরা জানি কাঠের অনেক থাকে, বা টিক কাঠ, মানে টিক বল যে কাঠগুলোকে বলা হয়, যে মূল কাঠগুলো, সেই কাঠগুলো অনেক বেশি ভালো হয়, তাই রেলওয়ে স্লিপারের জন্য টিক কাঠই বেস্ট। দ্য মিনিমাম কম্পোজিট স্লিপার ইন্ডেক্স ফর উডেন স্লিপার ইউজড ইন দ্য ব্রিজ গ্রাডার ইজ 1455। এটা মুখস্থ রাখতে হবে, এটা একটা ইউনিটের মান। টু প্রিভেন্ট দ্য চেঞ্জ ইন দ্য গজ অ্যান্ড দ্য ক্রিপ দ্য স্টিল স্লিপার আর ফিক্সড বাই ক্লিপস, বোল্টস অ্যান্ড ফোর্টিস। আপনার রেলের গঠনটা দেখলেই বুঝতে পারবেন যে রেল কীভাবে কী জিনিস দ্বারা আটকে রাখা হয়। দ্য স্লিপার ইন দ্য ফর্ম অফ দ্য 2 bolts প্লেসড আন্ডার দ্য ইচ রেল অ্যান্ড কানেক্টেড টুগেদার বাই এ টাই বার ইজ নোন এজ পট স্লিপার। এটাও আমাদের মুখস্থ রাখতে হবে, পট স্লিপার কাকে বলে। এরপর আমরা দেখব 106, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কাস্ট আয়রন স্লিপার। অল অফ দিস, পট স্লিপার, বক্স স্লিপার, প্লেট স্লিপার সবগুলো হচ্ছে কাস্ট আয়রন দ্বারা তৈরি। দ্য টোটাল ইফেক্টিভ এরিয়া অফ দ্য পট স্লিপার ইজ ইকুয়াল টু দ্য ইফেক্টিভ অফ উডেন স্লিপার। মানে পট স্লিপারের যেই ক্ষমতাটা সেটা কাঠের স্লিপারের সাথে খুবই কাছাকাছি। দ্য রেল সিট ইজ গিভেন এ স্লোপ অফ 1/20। যা আমরা রেলের যে সিটগুলোয় বসি সেগুলো একটা স্লোপে থাকে, সেটা হচ্ছে 1/20। দ্য মাস অফ এ কাস্ট আয়রন স্লিপার ইজ 113.4 কেজি। এটা মুখস্থ রাখতে হবে, এটা মান কাস্ট আয়রন স্লিপারগুলো যে ওজন হয়। দ্য নাম্বার অফ স্লিপার্স ইউজড পার লেন্থ অফ দ্য ট্র্যাক ইজ নোন এজ স্লিপার ডেন্সিটি। মানে কী পরিমাণ স্লিপার ব্যবহার করা হয় পার লেন্থে, সেটাকে স্লিপার ডেন্সিটি বলে। দ্য ব্যালাস্ট ম্যাটেরিয়াল জেনারেলি ইজ দ্য ইন্ডিয়ান রেলওয়ে ইজ অল অফ দিস গ্র্যাভেল, বোকেন স্টোন। মানে আমাদের যে ব্যালাস্টটা থাকে সেখানে আমরা পাথরকুচি দেখতে পাই সবসময়, পাথরটাই মূলত ইউজ করা হয়, আমাদের সব পাথর ইউজ করা হয়, শক্ত ভালো পাথর ইউজ করা হয়। টু কিপ দ্য রেলওয়ে ইয়ার্ড ড্রাই দ্য ব্যালাস্ট ইউজ ইজ স্যান্ড, কোলাস। এই দুইটা ব্যালাস্ট ইউজ করা হয় যাতে পরিষ্কার থাকে এবং পানি শোষণ করতে পারে। ফর দ্য মোর এনভারকমেন্ট ইন দ্য ব্ল্যাক কটন সয়েল দ্য ম্যাটেরিয়াল ইউজড ইজ ব্ল্যাঙ্কেট ইজ মুরম। দ্য সাইজ অফ দ্য ব্যালাস্ট ইউজ ইন ইন্ডিয়ান রেলওয়ে ফর উডেন স্লিপার ইজ 50 মিলিমিটার। এটা আমরা মুখস্থ। দ্য সাইজ অফ দ্য ব্যালাস্ট ইউজ ইন ইন্ডিয়ান রেলওয়ে স্লিপার, স্টিল স্লিপারে হবে 38 মিলিমিটার। এটা মুখস্থ রাখতে হবে। টু প্রোভাইড ম্যাক্সিমাম স্টেবিলিটি, মানে খুব স্টেবল থাকবে, শক্ত থাকবে। টু ট্র্যাক দ্য গ্রেডেড স্টোন হতে হবে 20 থেকে 50 মিলিমিটার, এরকম স্টোনগুলো আমরা ইউজ করবো। দ্য কোয়ালিটি অফ দ্য স্টোন ব্যালাস্ট, আসলে যে স্টোনগুলো আমরা ইউজ করবো সেগুলো অনেক ভালো হতে হবে। তার ট্যানজেন্ট লেন্থ, মানে ব্রড গেজের ক্ষেত্রে সেটার যে কোয়ান্টিটি হবে সেটা হচ্ছে 1.11 মিলিমিটার কিউব হতে হবে।
118 নম্বর দেখবো, দ্য কোয়ান্টিটি অফ স্টোন ব্যালাস্ট রিকোয়ার্ড পার মিটার ট্যানজেন্ট লেন্থ ফর দ্য মিটার গজ ইজ 0.767, মিটার গজের জন্য 0.767, ব্রড গজের জন্য 1.11, মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ। দ্য মিনিমাম ডেপথ অফ ব্যালাস্ট ফর ব্রড গেজ ট্র্যাকস অফ ইন্ডিয়ান রেলওয়ে ইজ 250 মিলিমিটার, এটা মুখস্থ। দ্য স্ট্যান্ডার্ড উইথ অফ দ্য ব্যালাস্ট ব্রড গেজ ট্র্যাক ইন্ডিয়ান ইজ 3.53 মিটার। এগুলো বইয়ে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, সেখান থেকে সবগুলো আপনি পয়েন্ট আউট করে লিস্ট করে ফেলবেন, কারণ অন্য তথ্যগুলো আসতে পারে, এগুলোও আসবে অন্যগুলো আসবে, তো সবগুলো যাতে মাথায় থাকে। দ্য লেন্থ অফ ইচ ফিশপিটের লেন্থ হচ্ছে 457.2 মিলিমিটার। দ্য মাস অফ রেল চেয়ার ইজ অ্যাবাউট 22 কেজি, রেল চেয়ারের ওজন কতটুকু হয়? 22 কেজি হয়। দ্য স্পাইক কমনলি ইউজ টু ফিক্স দ্য রেল অফ উডেন স্লিপার ইজ, ডগ স্পাইক ইউজ করা হয়, রাউন্ড স্পাইক আছে, স্ক্রু স্পাইক, মানে আসলে বিভিন্ন ধরনের হাত মানে জিনিসগুলো দ্বারা মানে সুচালো জিনিসগুলো দ্বারা সেগুলোকে গাঁথা হয়, তাই এগুলো তিনটাই হবে, অল অফ দিস হবে আনসার। দ্য ওভারঅল ডেপথ অফ ডগ স্পাইকের ওভারঅল ডেপথ হচ্ছে 120.6 মিলিমিটার। রাউন্ডেড স্পাইক আর নট ইউজড ফর ফিক্সিং ফ্ল্যাট ফুটেড, কারণ হচ্ছে যে ফ্ল্যাট ফুটেডগুলোতে রাউন্ডেড কখনোই মিলে না, কারণ মানে একটা ফ্ল্যাট জিনিসের সাথে একটা রাউন্ড জিনিস কখনোই হুক করে লাগানো যায় না, তাই এটা হবে না। এবার আমরা দেখবো 27 নম্বর, দ্য স্পাইক ইউজড ফর ফিক্সিং চেয়ার্স অফ বুল হেডেড রেল টু উডেন স্লিপার হবে রাউন্ডেড স্পাইক। এ ট্র্যাক ইজ লেইড ওভার ফরমেশন, ট্র্যাকটা আসলে ফরমেশনের উপর রাখা হয়। ইন দ্য ক্রস সেকশন অফ এ রেলওয়ে ট্র্যাক সাইড স্লোপ ইজ এম্বার্কমেন্ট ইজ কিপ 2:1, এটা মুখস্থ রাখতে হবে। ফর দ্য স্টেশন ইয়ার্ড, যে আমাদের স্টেশনের যে ইয়াগুলো থাকে যেখানে আমরা ওয়েট করি, সেখানে ইন্ডিয়ান রেলওয়ে রিকমেন্ড হচ্ছে যে গ্রেডিয়েন্ট থাকবে 1:1000, খুব কম গ্রেডিয়েন্ট থাকবে। এ কার ইন রিপ্রেজেন্টেড বাই দ্য ডিগ্রি অফ কার্ভেচার সাবটেন্ডেড বাই এ কর্ড অফ 30.48 মিটার, এটা মুখস্থ থাকতে হবে। দ্য ম্যাক্সিমাম লিমিট অফ সুপার এলিভেশনটা খুব ইম্পর্টেন্ট, প্রেসক্রাইব বাই দ্য ইন্ডিয়ান রেলওয়ে, সুপার এলিভেশন হচ্ছে 165.1 মিলিমিটার। দ্য ম্যাক্সিমাম লিমিট অফ সুপার এলিভেশন প্রেসক্রাইব বাই ইন্ডিয়ান রেলওয়ে অন ন্যারো গেজ হচ্ছে 76.2, সুপার এলিভেশন অন কার্ভ ইজ প্রোভাইডেড, কেন দেওয়া হয়? ক্যান্ট বোর্ড, এক কথার স্টেট এজ, এক কথার স্পিরিট লেভেল, এই সবগুলোর মিনিং হচ্ছে একই, এগুলোর কোনো আলাদা মিনিং নেই। এবার দেখবে 135 নম্বর, দ্য উইথ অফ দ্য প্ল্যাটফর্ম আন্ডার দ্য সাকসেস শুড নট বি, প্ল্যাটফর্মের উইথ তার মিটারে কম হতে পারবে না। দ্য ট্র্যাক ফ্রম দ্য ট্রেন ড্রাইভার্স ইজ নোন এজ মেইন লাইন, যে লাইন থেকে গাড়িটা আসলে অন্যদিকে মুভ করে সেটাকে মেইন লাইন বলা হয়। দ্য মেইনলি ভ্যালু অফ ফ্লেঞ্জওয়ে ক্লিয়ারেন্স ইজ 60 মিলিমিটার। দ্য হিল ডাইভারজেন্সি recommended for broad gauge track is by Indian Railway is 133 millimeter. If alpha is the switch angle, r is the radius of the turn curve, the length of the torque will be r tan alpha by 2. Mukhosto, the minimum value of throw of switch for a broad gauge track is 95 millimeter. The main device used in interlocking, যে পাতগুলোকে স্লিপার সাথে যোগ করার জন্য যেটা ব্যবহার করা সেটা হচ্ছে পয়েন্ট লক, ট্রেডার বার, ডিটেক্টর, অল অফ দিস সবগুলোই হবে। এ ওয়ার্নার সিগনাল হুইচ ইজ দ্য ফার্স্ট সিন বাই দ্য ড্রাইভার, মানে যে সিগনালটা সবার আগে ড্রাইভার দেখতে পায় সেটা কী বলে? আউটার সিগনাল। দ্য রিসেপশন সিগনাল ইজ আউটার সিগনাল, হোম সিগনাল। রিসেপশন করার জন্য মানে গ্রহণ করার জন্য যে দুইটা সিগনাল ইউজ করে সেটা হচ্ছে আউটার সিগনাল আর হোম সিগনাল। দ্য অ্যাডভান্স স্টার্টার সিগনাল ইজ ইউজড ফর শান্টিং, অ্যাডভান্স স্টার্টার সিগনাল হিসেবে কোনটাকে ব্যবহার করা? শান্টিংটা ব্যবহার করা হয়।